স্নিগ্ধার গল্পের বাগানে আজ যে গল্পটি বলবো সেটি স্নিগ্ধার প্রথম বলা গল্প। গল্পটি কোনো কারণে হারিয়ে যায়। আমাদের কয়েকজন বন্ধু গল্পটি পড়তে বলে, তারা গল্পটি শোনেনি। গল্পের নাম মেঘের পরে। ট্রেন থেকে নেমে মধুরা তিনামতলার দিকে পা বাড়ায়। সারাদিনের ধকলের পর খুব ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে বিছানায় গা এলাতে। মেয়ে দুটো সারাদিন অপেক্ষা করে থাকে। মা অফিস ফেরত কিছু না কিছু আনবেই। সে দুটো চিপসের প্যাকেট, আর তা না হলে স্টেশনের কাছে বুলুর দোকান থেকে মাংসের সিঙাড়া বা মোচা চিংড়ির চপ। সারাদিন পর মেয়ে দুটোর হাসি খুশি মুখ দেখতে ভালো লাগে। তবে আজকের দিনটা অন্যরকম। আজ মধুরার মন ভালো নেই। ও বুঝতে পারছে এই চাকরিটাও থাকবে না। এই নিয়ে 4বার হলো। প্রতিবার ঠিক এভাবেই শুরু হয়। প্রথম প্রথম এটা ঠিক হয়নি, ওটা ভুল করেছেন, তারপর আপনাকে কোম্পানির আর প্রয়োজন নেই। 8 বছরের মধ্যে মধুরার এটা 4 নম্বর চাকরি। ঝিমলির তখন 8 আর ঝিনুকে 4। 2 মেয়েকে নিয়ে মধুরা অথই জলে পড়েছিল। বিনায়ক খুব গোছানো টাইপের হওয়ার জন্য বেশ অনেকটা ব্যাংক ব্যালেন্স, কিছু এলআইসির টাকা সঙ্গে সঙ্গে মধুরার হাতে আসে। বিনায়কের বন্ধু ঋদ্ধিমান তখন বুদ্ধিটা দিয়েছিল। বলে, বৌদি একটা চাকরির চেষ্টা করুন। বসে বসে সুদ ভাঙিয়ে খেলে একসময় আসলটার আর মূল্য থাকবে না। সেই শুরু। পেপার দেখে দেখে চাকরির খোঁজ। প্রথম চাকরি পায় একটি 3 তারা হোটেলে, রিসেপশনে। চাকরিটার খোঁজ ঋদ্ধিমানই নিয়ে আসে। মাইনেপত্র ভালোই ছিল, যদিও অনেকটা সময় ডিউটি। এছাড়া হোটেলে কাজ মধুরা একটু আমতা আমতা করছিল। ঋদ্ধি বলে, যেমন ভাবছেন ব্যাপারটা তেমন নয়। প্রচুর লাইন রয়েছে এই চাকরির জন্য। হোটেল ম্যানেজার নিহাত আমার ছেলেবেলার বন্ধু। আমি ওকে বলেছিলাম। ওদের হোটেলে এখনও ওদের পরিবারের লোকজন আগে সুযোগ পায়। সারা দেশ জুড়ে ওদের ব্যবসা। এরকম খুব বেশি দিন থাকবে না, যতদিন টিকে রায় আছেন। এরপর ওনার ভাইয়ের হাতে দায়িত্ব এলে ট্রেন্ড লোক ছাড়া নেবেন না। 1 বছর যেতে না যেতেই সেখানে গোলমাল বাঁধে। ঠিকই বলেছিল। এরপর ওরা ওই পোস্টের জন্য ম্যানেজমেন্ট করার লোক নিয়েছিল। আসলে টিকে রায় মানুষটি খুব দয়ালু প্রকৃতির। মানুষের উপকার করতে পারলে খুশি হতেন। মধুরা যে খুব স্মার্ট তা নয়, তবে ওকে দেখলে খুব স্মার্ট মনে হয়। এক একজনের রূপ এমন হয়, দেখলে খুব বিদুষী, সপ্রতিভ মনে হয়। মধুরার রূপ অনেকটা সেরকম। ছোট থেকে যেখানে যেত সবাই ওকে পছন্দ করত। বাড়িতে কত বিয়ের প্রস্তাব আসত, দিদির অফিস, আত্মীয় স্বজন। মধুরা প্রেমে পড়ল বিনায়ক গাঙ্গুলির। মেধাবী বিনায়কের চলন বলন, কথা বলার ভঙ্গি সবেতেই মধুরা মুগ্ধ হয়ে থাকত। বিনায়কের বাড়ির বেশিরভাগ লোকজনই মেনে নেয়নি মধুরাকে। ওর ছোট বোন তো একদিন কাঁদতে কাঁদতে বলেই বসলো, তুই আমার দাদাকে বিয়ে করবি না, আমি সহ্য করতে পারবো না, আমি তোকে সহ্য করতে পারি না। শ্বশুরমশাই শাশুড়িমাকে বাদ দিলে ওদের পরিবারের বিশাল মহিলা কুল কেউই মধুরাকে সহ্য করতে পারত না। বিনায়ক এসবের তোয়াক্কা করেনি। চাকরি পাওয়ার 4 বছরের মাথায় ও মধুরাকে বিয়ে করে। সে সময় ওর একটা কাজের সুযোগ এসেছিল, যা ছিল অনেক মেয়ের কাছেই স্বপ্ন। বিয়ের পরপরই একজন নামকরা লেখক, তাই সিনেমার পরিচালক, মধুরাকে মূল নায়িকার চরিত্রের জন্য মনোনীত করেছিলেন। কলেজে পড়ার সময় মধুরা যে টিচারের কাছে অনার্স পড়তে যেত, এই লেখক ছিলেন সেই টিচারের বন্ধু। সেই সূত্রে পরিচয়। না হলে এত সহজে তখন সুযোগ পাওয়া যেত না। এত গাদা গাদা সিরিয়াল হতো নাকি? বিনায়ক সঙ্গে সঙ্গে না করে দেয়। বলে, তুমি অভিনয় করবে জানলে আমি তোমাকে বিয়ে করতাম না। মধুরা অনেক ঝগড়া করেছিল। বলেছিল, তুমি না কত প্রগতিশীল, আর অভিনয় ব্যাপারটা তোমার এত অপছন্দের,
তা তো এতদিন জানতামই না। বরং এই অভিনেত্রী সুন্দরী, ওই অভিনেত্রী ভালো অভিনয় করে, এসবই তো এতদিন শুনে এসেছি। এখানেই সেই এপিসোড বন্ধ হয়ে যায়। মধুরা এই নিয়ে আর ঝামেলা করেনি, মেনে নিয়েছিল বিনায়কের কথা। কেননা ওকে ভালোবাসার জন্য বিনায়ককে অনেক সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। তবু মধুরা সুখে ছিল। সংসারের সব কাজ সামলে বসে থাকতো বিনায়কের অপেক্ষায়। 11 বছরের সংসারে কত সুখ, কত আনন্দ। বিনায়ক চলে যাওয়ার পর বুঝতে পারল পৃথিবীটা কত কঠিন জায়গা। সবাই দরদ দেখাতে চায়, বন্ধু হতে চায়। মধুরা বুদ্ধিমতী না হলেও এটুকু বুঝতে পারে বিনয়কে রেখে যাওয়া মোটা ব্যাংক ব্যালেন্স, বড় বাড়ির ওপর সব রোমিওদের লোভ। আজ প্রায় 40-এর মাঝামাঝি পৌঁছে মধুরা রূপের জৌলুস কমেনি। এই রূপের টানে তো বটেই, অর্থের লোভে সব লালায়িত। একবার পা ফসকালে দুটো বাচ্চা মেয়েকে নিয়ে পথে বসতে হবে। আর আজকাল প্রেম প্রেম খেলা এত বেড়ে গেছে, স্বামীহারা মেয়েদের টাকা পয়সা বাড়িঘর লুটেপুটে নেওয়া একটা ক্রাইমে পরিণত হয়েছে। একবার যদি প্রেমে ফেলতে পারো, সমাজের চোখে তারপর তাকে চরিত্রহীন প্রমাণ করতে পারলে সব লুটেপুটে নাও, আশেপাশে সবাই খুশি হবে। এই তো বছরখানেক আগে একটা খবর বেরিয়েছিল, দক্ষিণ কলকাতায় প্রায় বছর 45-এর এক মহিলার স্বামী মারা গেলে এক সহৃদয় ব্যক্তি মহিলার সহায় হন। তারপর তাকে প্রেমের প্রস্তাব দেন। মহিলার ছেলে কলেজে ভর্তি থেকে বিকেলে টিফিন, গায়ে গতরে জোর বাড়াতে পুকুরে জ্যান্ত মাছ থেকে টাটকা ফল কী না পাঠাতো মহিলার জন্য। ভদ্রমহিলা অবাক, শিহরিত। স্বামী বেঁচে থাকতে কোনোদিনের অর্ধেক যত্নও করেনি। এত কেয়ারিং, এত ভালোবাসা। প্রেমের জোয়ারে ভাসিয়ে ভদ্রমহিলার বড় বাড়ি ভেঙে সহৃদয় ব্যক্তি বহুতল বানালেন। ভদ্রমহিলা আর তার কলেজে পড়া পুত্রের ভাগ্যে জুটল একটা 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। কিছুদিন পর তার আর এক পার্টনার মঞ্চে অবতরণ করল। তার দাবি মহিলাকে এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। তারা দুই বন্ধু মিলে এই ফ্ল্যাট বানিয়েছে। এই অতিপ্রেমী মহিলার ভাগে কিচ্ছুটো পড়েনি। লেখালেখি, কাগজপত্র তাই প্রমাণ দিচ্ছে আর কি। প্রেমের ঝালে ঝোলে হাবুডুবু খেতে খেতে ভদ্রমহিলা কোথায় কি সই করেছেন নিজেও জানেন না। মধুরা মাঝে মাঝে ভাবে সিলেবাসে একটা চ্যাপ্টার রাখা উচিত, যাতে আইনকানুন সম্পর্কে সাধারণ মানুষের একটা বেসিক ধারণা তৈরি হয়। নানা রকম কুভাবনা জর্জরিত হতে হতে দুনিয়ার সব পুরুষকে মধুরা সন্দেহের চোখে দেখে। এত অবসাদ জীবনে এই চাকরিটাও যে যাওয়ার মুখে, তা বাড়িতে প্রাণ খুলে বলা যাবে না। বাড়িতে বৃদ্ধা মা, ওর প্রয়োজনেই মা ওর কাছে চলে এসেছিল। না হলে একরত্তি মেয়ে দুটোকে কার কাছে রেখে অফিসে যেত। আর বড় মেয়ে তো দিন ওর প্রতিস্পর্ধী হয়ে উঠেছে। মায়ের এসব কথা সে শুনতে চায় না, বলে এসব সন্দেহ করা ছাড়ো, তোমার সেরূপ আর নেই, এত নার্সিসিস্ট কেন? মধুরা বোঝাতে চায় আমাদের বড় বাড়ি টাকা পয়সার জন্য ফাঁদে ফেলতে চায়। দেখলি না সেদিনের খবরটা? ছোট মেয়ে বলে তোমার সব গল্প রেডি থাকে। ঝিমলির এখন 16 আর ঝিনুকের 12। ওরা পুরো পুরো পৃথিবীকে খারাপ দেখতে চায় না। ওদের চোখে এখন অনেক স্বপ্ন। চলে যাবার সময় বিনায়ক কী মন্ত্র যে মধুরাকে দিয়ে গেল, সবসময় বলতো আমি যা রেখে গেলাম বুঝে চলতে পারলে জলে পড়বে না, কারো প্রলোভনে পড়ো না, সব ঠকিয়ে নেবে, আমার মেয়ে দুটো ভেসে যাবে। এই 4 নম্বর চাকরিটা ভালোই ছিল। মাইনে একটু কম হলেও এখানে কেউ গায়ে পড়ে ভাব জমাতে আসে না, কেউ আবার কথায় কথায় ভুল ধরে না। কাজ ঠিকঠাক করলে কোনো সমস্যায় পড়তে হয় না। 8 মাস আগে নতুন ম্যানেজার আসার পর থেকে যত গোলমাল বাঁধে। কয়েক সপ্তাহ হলো ম্যানেজার বড় সাহেবকে দলে বেঁধে নিয়েছেন, দলে টেনে নিয়েছেন। অফিসে ঢুকে মধুরার মেজাজ বিগড়ে গেল। স্তূপীকৃত ফাইল ওর টেবিলে, ওনাকে কী সব ভুল করেছে। রতন এসে বলল হালিম স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। মধুরা চুপচাপ বসে থাকে, ভাবে গেলে যাক, আর চাকরির চেষ্টা করব না। কোনোভাবে জমানো টাকা সুদে সংসারটা টেনে নেব। সব চলবে না, চলবে না। বিনায়কের কথা মনে পড়ে খুব, কান্না পায়। ওর সাথেই কেন এমন হয়? বিনায়কের মতো ছেলে যে কোনোদিনও সিগারেট খায়নি, মদ ছোঁয়নি,
তার হতে হলো সিরোসিস অফ লিভার। ডাক্তার বলেছিলেন এছাড়া বেশি ওষুধ খেলেও এ রোগ হতে পারে। বিনায়ক ছেলেবেলায় খুব নাকি অসুখে ভুগত। কথায় কথায় ওষুধ খাওয়ার একটা বদভ্যাস ছিল। কি জানি তার থেকেই কি না। আজকাল মধুরার অফিসে যেতে একটু ইচ্ছে হয় না। গতকাল হালিম স্যার কত কথা শোনালেন। ম্যাডাম শুধু এর দোষ তার দোষ, সে ঠিক বলেনি, এসব বললে হবে? নিজের কাজে মন দিন। কোম্পানি এখন কত বড় হয়েছে, নানা জায়গায় ব্রাঞ্চ ছড়িয়ে পড়েছে, আরও আপগ্রেডেড হতে হবে। আজ অবধি এমন কখনো হয়নি যে ওর ভুলের জন্যে কোনো সমস্যা হয়েছে। নতুন ম্যানেজার হালিম সাহেবের ভাগ্নে, বিদেশ থেকে ম্যানেজমেন্ট কোর্স করে এসেছেন। এই অফিসের ভোল্ট নাকি পাল্টে দিচ্ছেন। যা কিছু ভালো তার সমস্ত কৃতিত্ব দাবি করতে চান। বড় সাহেব হালিম স্যারের কথা ছাড়া এক পাও চলেন না। চাকরি ছাড়লে চলবে না মধুরার। সামনের কয়েক বছর মেয়ে দুটো লেখাপড়ার খরচ অনেকটাই বেড়ে যাবে। এভাবেই চলতে হবে। 4 দিন বাদে মধুরা আজ অফিসে জয়েন করেছে। 2 মেয়ে আর মাকে নিয়ে বেড়াতে গিয়েছিল। এত চাপ নিতে পারছিল না। চাকরি যে টলমলো সে তো আগেই বুঝেছিল। অফিসটা আজ বড্ড শান্ত। সবাই কাজে ডুবে আছে। টিফিন আওয়ারের পর বড় সাহেব ডেকে পাঠিয়েছেন মধুরাকে। মধুরার আর ভয় করছে না। এই কয়েকদিন এত ভেবেছে আর ভাবতে ভালো লাগছে না। বড় সাহেবের লম্বা রিজু চেহারা, লম্বা লম্বা শ্বেতশুভ্র দাড়ি নেমেছে বুক অবধি, অসাধারণ ব্যক্তিত্ব। স্যার বললেন আমাদের প্রতিষ্ঠানের ব্যবসা অনেকটা বেড়ে গেছে। উত্তরে শহরতলির দিকে নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। এই ব্রাঞ্চের ম্যানেজারের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। কোম্পানি আপনার কাছে খুশি। মধুরা হাঁ করে তাকিয়েছিল বড় সাহেবের দিকে। কি করা উচিত বুঝতে পারছিল না। বড় সাহেবকে একটা প্রণাম করবে? মধুরার মাইনে এক লাফে অনেকটা বেড়ে গেল। মধুরা বুঝতে পারে না কে ওর হয়ে স্যারের কাছে তদবির করেছে। কাকে ধন্যবাদ জানানো উচিত, কাকে কৃতজ্ঞতা জানাবে? ওর ভালোও কেউ চায়? মধুরা শুধু চারিদিকে সেই বন্ধুকে খুঁজে বেড়ায়। হালিম সাহেব নিজে প্রমোশন লেটার নিয়ে দিয়ে এসছেন। মধুরা বলে, স্যার কীভাবে যে আপনাকে কৃতজ্ঞতা জানাই? স্যার, কাউকে কৃতজ্ঞতা জানাতে হবে না। আপনি আপনার যোগ্যতায় এটা অর্জন করেছেন। আমরা কেউ কিচ্ছু করিনি। মধুরার চোখের জল তখন বাঁধ বাঁধছিল না। পৃথিবীতে নারী পুরুষ কেবল একটি সম্পর্কে বাধা নয়। পৃথিবীতে এমন ভালো মানুষে আছেন যারা নারীদের স্বাধীনভাবে বাঁচতে দেয়, প্রাধান্য দেন, মানুষ ভাবেন, শুধু মাংসপিণ্ড নয়। ওর মেয়েরা ঠিকই বলে, মা দুনিয়ার সব মানুষ খারাপ না। রামমোহন রায়, বিদ্যাসাগরের মতো মনীষী এদেশেই জন্মেছেন। ওরা না জন্মালে এদেশের মেয়েরা আরও 100 বছর পিছিয়ে থাকতো।